বঙ্গবন্ধু ক্ষমা চাবে ডালিমের কাছে আর ডালিমের ওয়াইফের কাছে। কেন? কারণ বঙ্গবন্ধুর দলের এক সদস্য, বঙ্গবন্ধুর দলের এক সংসদ সদস্য বা একজন ব্যক্তি বা নেতা ডালিম এবং তার ওয়াইফের সাথে অন্যায় করেছে। যদিও সেটা তদন্ত সাপেক্ষে আমরা এক পক্ষীয় শুনেছি, শুধু ডালিমের বক্তব্য শুনেছি। গাজী বেঁচে নেই, গাজীর ফ্যামিলি বেঁচে নেই, কেউ বেঁচে নেই। আমরা জানিও না আদৌ কি হয়েছে। অর্থাৎ দুই পক্ষের কথা কি আমরা শুনবো কিনা, সে যত বড় অন্যায়কারী হোক, আমরা দুই পক্ষের বক্তব্য শুনবো কিনা। কিন্তু দর্শক, আপনি কি একবারও বলেছেন আচ্ছা ডালিমের কথা শুনলাম, এবার গাজীর ফ্যামিলির কথা শুনি তো আসলে সেদিন বিয়ে বাড়িতে কি হয়েছিল? আপনারা কিন্তু সেটা শুনতে চাননি, আপনারা ডালিমের কথাই বারবার বিশ্বাস করছেন। এটা একটা অদ্ভুত একটা ব্যাপার। মানে আমি যাদেরকে দেখেছি তারা এটা মেনে নিয়েছে, আচ্ছা বুঝলাম এটা ডালিমের কথাই মনে সত্য। কিন্তু আপনারা অপর পক্ষের কথা, অথচ আপনার ন্যায় বিচারের কথা বলেন, আপনার সাম্যের কথা বলেন, মানবিক মর্যাদার কথা বলেন, আপনারা সম অধিকারের কথা বলেন, সংবিধানের কথা বলেন, অথচ আপনারা দুই পক্ষের কথা শুনতে রাজি না। এখন গাজীর করা একটা অপরাধ যদি হয়ে থাকে, ধরা যাক অপরাধ হয়েছে, সেটার জন্য বঙ্গবন্ধু ক্ষমা চাইবে কেন? আর বঙ্গবন্ধু তো অলরেডি প্রচুর সাবমিসিভ হয়েছে তাদের কাছে, এই বইয়ের ভিতরে সেটা লেখা আছে। এবং আরেকটা আশ্চর্য জিনিস ডালিমের বক্তব্য থেকে আমরা দেখেছি, সেটা হলো গাজী যখন ডালিমের ফ্যামিলিকে গাড়িতে উঠালো, ডালিমের ভাষ্য অনুযায়ী, যদিও আমরা গাজীর পরিবার বা গাজীর ভাষ্য আমরা জানি না, তখন গাজীর ফ্যামিলির যারা যারা ছিল গাজীর বাসাতে, আর্মি তাদেরকে নিয়ে এসেছে আপনার ক্যান্টনমেন্টে বা তাদের ডেরাতে। আমার কথা হচ্ছে, আমি যদি আজকে একটা অন্যায় করি, তাহলে সেটার জন্য আমার বোনকে, মাকে গ্রেফতার করা হবে কেন? তাকে তুলে নিয়ে আসা হবে কেন? ধরা যাক আপনাদের মধ্যে কেউ একজন অন্যায় করলো, কাউকে খুন করলো, যে খুন করেছে আমরা তার শাস্তি নিশ্চিত করব, তার বিচার প্রক্রিয়ার ভেতর দিয়ে সে যাবে। সেই লোকের মা বাবাকে আমরা তুলে নিয়ে আসবো কেন ক্যান্টনমেন্টে? এই প্রশ্ন কি আপনি করেছেন? ডালিম কিন্তু এই তথ্য আপনাদেরকে দিয়েছে। ফলে আমার কাছে মনে হয় যে ডালিমের এই পুরো লাইভ যেন লাইভ না, এটা তার অপরাধের জবানবন্দি এবং তার কৃতকর্মের প্রত্যেকটা ডে টু ডে বর্ণনা। তো আপনারা এই প্রশ্নগুলো যখন করছেন, তখন আমি আপনাদেরকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই। যেই লোকটা বলছে যে আমি সেনা পরিষদ গঠন করেছি, এই বইয়ের ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে এই সেনা পরিষদ ছিল খুবই গোপন, খুবই তারা ভেতরে ভেতরে কাজ করতো, সৈনিকদেরকে তারা ইনফ্লুয়েন্স করতো, সৈনিকদেরকে তারা ইনসাইট করতো যাতে সরকারের বিরুদ্ধে কথা বলে। আচ্ছা, সেনাবাহিনীতে চাকরি করা অবস্থাতে আপনি যদি একটা গোপন সংগঠন করেন, আপনার শাস্তি কি? আপনাদের মধ্যে যারা আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা সেনাবাহিনীর মধ্যে আছেন বা সশস্ত্র বাহিনীর মধ্যে চাকরি করেন, তাদেরকে একটু জিজ্ঞেস করবেন তো, যে যদি সেনাবাহিনীতে চাকরিরত অবস্থাতে কোনো মানুষ গোপনে সরকার উৎখাতের জন্য, বা সরকার উৎখাত না, গোপনে আরেকটা সংগঠন করে, সে সেটা করতে পারে কিনা এবং সেটার জন্য তার শাস্তি কি? ও কিন্তু অকপটে সেটা স্বীকার করছে। কখন থেকে সে সেনা পরিষদটা গঠন করেছে? মুক্তিযুদ্ধের সময় থেকে, যখনও পর্যন্ত অ্যাপারেন্টলি বঙ্গবন্ধু জেলে বন্দী। মানে বঙ্গবন্ধু জেলে বন্দী থাকা অবস্থাতে, পাকিস্তানের জেলে বন্দী থাকা অবস্থাতে তাকে অপরাধীও বানানো হলো এবং বঙ্গবন্ধুকে উৎখাতের ষড়যন্ত্র করলো। এখন আপনি আমাকে বলেন যে আমি আপনাকে কি বলবো? একটা মানুষকে আপনি দেশ শাসন করবার কোনো সুযোগ না দিয়ে তিনি বন্দী থাকা অবস্থাতে আপনি ধরে নিলেন যে তার বিচার করতে হবে, তাকে উৎখাত করতে হবে, তখনও মুক্তিযুদ্ধ চলছে। আমি আপনাদেরকে আর কি বলবো, আর কতভাবে বোঝাবো? যদি আমার মনে হয় যে ইউ আর স্মার্ট এনাফ, আমার ধারণা আপনারা এটা বুঝেছেন, এই প্রশ্নগুলো আপনারা করবেন। তার মানে সে একটা গোপন দলের সদস্য ছিল এবং সেই গোপন দলের সদস্য স্বীকার করছে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য আমার মনে হয় আপনাদের জন্য একটু দেওয়া প্রয়োজন, যেটা আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। সেখানে হচ্ছে যে তার বন্ধু এসপি মাহবুব, এইটা কালকের লাইভে বলেনি কিন্তু তার বইয়ের ভিতরে লেখা আছে, তার বন্ধু এসপি মাহবুব একদিন ডালিমকে ডাকলো, ডেকে বললো যে দেখো, আমরা সিরাজ শিকদারের পার্টির, অর্থাৎ যেই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বলছে, সর্বহারা পার্টির সিরাজ শিকদারের একটা পার্টি ছিল যারা বাংলাদেশের সেই সময় ফাঁড়ি লুট করতো, সংসদ সদস্যদেরকে খুন করতো, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুন করতো, ধর্ষণ করতো। এই বই সেটার বর্ণনা আছে, যদিও ডালিম বলেনি এটা কারা করতো, কিন্তু এই অপরাধের বর্ণনাগুলো আছে। এখন যখন সেই দলের কয়েকজন সদস্যকে ধরা হলো, ইন্টারোগেশন সেলে তারা ডালিমের নাম বলেছে যে ডালিম তাদের সাথে আছে। এসপি মাহবুব তখন ডালিমকে ডাক দিয়ে বলল যে দেখো ডালিম, আমি এই অপরাধীদেরকে ধরার পরে ওদের নোটবুকে তোমার নাম পাওয়া গেছে, প্লাস তারা তোমার নাম বলেছে। মাথায় রাখবেন, এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, এই বইয়ে বলছি। এই বইয়ের কত নম্বর পেজে? এই বইয়ের 469 নম্বর পেজে যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। এটা কত এডিশন? এটা হলো আপনার 2004-এর এডিশনের যে বইটা নবজাগরণ প্রকাশনী থেকে বের হয়েছিল, এটা মনে হয় এখন অ্যাভেলেবেল পাওয়া যেতে পারে। আচ্ছা, ডালিম তখন তার বইয়ের ভিতরে লিখছে যে আমি এই কথা শুনে ভরকে গেলাম,
অর্থাৎ আমাকে যখন বলল যে শিয়া সিকদারের যে কোনো সময় শিয়া সিকদার গ্রেফতার হতে পারে, তার বিপদ হতে পারে, সে তখন এখানে বলছে আমি সাথে সাথে হাই কমান্ডকে জানিয়ে দিলাম। এখন আপনি আমাকে বলেন বা আপনারা আমাকে বলেন যে একজন সেনাবাহিনীর অফিসার, তার সাথে একটা খুনের ডাকাত পার্টি শিয়া সিকদারের সাথে যোগাযোগ, যদি যোগাযোগ না থাকে তাহলে হাইকমান্ডকে সে কিভাবে জানিয়ে দিয়েছে? এখানে লেখা আছে বইয়ের ভিতরে, কি লিখেছে? সংবাদটা যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে হবে, সাবধানের মান নেই। পরদিনই খবরটা জায়গা মতো পৌঁছে দিয়ে সাবধান করে দেওয়া হয়েছিল। তার মানে এই ডালিম, এই খুনি ডালিম, বঙ্গবন্ধুর খুনি ডালিম, তার সাথে শুধু সে সেনা পরিষদই গঠন করেনি, সে শিয়া সিকদারের পার্টিও করতো, তাদের সাথে সংযোগ ছিল। এই মোটা দাগে এই প্রশ্নগুলো করলাম, আরো অনেক ছোট 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 ইস্যু নিয়ে আপনার সাথে আলোচনা করা যায়, কিন্তু মোটা দাগে এই প্রশ্নগুলো আমার মাথায় এসেছে এবং আমার মনে হয় এই প্রশ্নগুলো ডালিমকে করা দরকার। এছাড়াও সে বলেছে যে শহীদের সংখ্যা নিয়ে কথা বলেছে, বুদ্ধিজীবীদেরকে হত্যা নাকি ভারতীয়রা করেছে, পাকিস্তানিরা করেনি। মানে পুরো শরীরের ভেতরে সে মুক্তিযুদ্ধের তকমা নিয়ে ঘুরছে, বীরুত্তম নাম নিয়ে ঘুরছে, কিন্তু এই খুনিটা কমপ্লিটলি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, কমপ্লিটলি সে মুক্তিযুদ্ধকে মানে না। মুক্তিযুদ্ধ চলা অবস্থাতে সে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছে। তাহলে বঙ্গবন্ধুকে খুন করার পরে খুনিরা যে বারবার বলেছে যে আমরা উনার শাসন আমলের অনেক বাজে পরিস্থিতি দেখে খুনের পরিকল্পনা নিয়েছি, আমরা বাকশালের কারণে করেছি, উনি একনায়ক হয়ে গিয়েছে সে কারণে করেছি, তাহলে তো সবকিছুই মিথ্যে কথা। মুক্তিযুদ্ধের সময় যদি তাকে হত্যা করার পরিকল্পনা করে জিয়াউর রহমানকে কোরআন শরীফ হাতে ছুঁইয়ে, তাহলে আর বাকশাল, উনি একনায়ক, এই আলাপগুলো আর কেন আসবে ভাই? এই প্রশ্নগুলো আপনি করেন, এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে। লাস্টে শুধু একটা কথা বলি, একটা না দুটা কথা বলি। একটা হচ্ছে যে তিনি বলছেন যে বঙ্গবন্ধু ইংরেজি ভালো বুঝতেন না, সে কারণে নাকি সিরাজুল হক তাকে 3 লাখ বলেছে, তিনি 3 লাখকে 3 মিলিয়ন মনে করেছেন। কিন্তু আশ্চর্য হয়ে যায়, রাশিয়ান পত্রিকা প্রাভদা 2রা জুন তাদের নিজস্ব পত্রিকাতে প্রকাশ করে যে 30 লক্ষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেটা পরবর্তী সময় অবজারভার এবং মর্নিং নিউজ একটা পত্রিকা ছিল, তারা এটা পাবলিশ করে যে প্রাভদার বরাত দিয়ে যে প্রাভদা 30 লক্ষ বলেছে। এবং বঙ্গবন্ধু বলার আগে তাহলে রাশিয়ার পত্রিকা 30 লক্ষ বলেছে, তার মানে বঙ্গবন্ধুই প্রথম না, তার মানে বঙ্গবন্ধু এই 30 লাখ আলাপের কথাটা তোলেন নাই। আর এই যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে সরাসরি গুলি খাওয়া ছাড়া সেখানে অনাহারে, অর্ধাহারে, তারপরে পালাতে গিয়ে, ঘূর্ণিঝড়ে, পাকিস্তানি সেনাবাহিনীদের অত্যাচারে লুকিয়ে থেকে বা প্রাণ বাঁচাতে না পেরে বিভিন্ন ভাবে যেগুলো মারা গেছে সরাসরি গুলিতে না, সেগুলো কি গণহত্যার আওতায় পড়বে না? যে ওই কাজটা না করলে এইটা হতো না? এই কথাটাও বা এই প্রশ্নটাও আমি আপনার প্রতি ছুড়ে দিলাম। শেষ কথাটা আমি বলবো যে বিএনপি আমলে ডালিমের ব্যাপারে একটি দুর্নীতি তদন্ত হয়। দুর্নীতি তদন্তটা কি? ডালিম কেনিয়াতে হাই কমিশনার হিসেবে ছিল, সে হাই কমিশনের নাম ব্যবহার করে মদ আমদানি করতো এবং হাই কমিশনের টাকা দিয়ে মদ কিনে সেগুলো আবার কেনিয়াতে বিক্রি করতো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শুল্কমুক্ত গাড়ি আনতো। কিভাবে আনতো? আপনারা জানেন যে হাই কমিশনের স্টাফরা আপনার শুল্কমুক্ত গাড়ি পায়, সেই গাড়ি নিয়ে এসে সে চড়া দামে বিক্রি করতো বিভিন্ন জায়গাতে, সেখান থেকে লাভ করেছে। প্লাস এই হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় ডলারে। সে করতো কি? ডলারের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটাকে কাজে লাগিয়ে ডলারটা সে ভাঙিয়ে ফেলতো, ভাঙিয়ে ফেলে সে টাকার মূল্য মানে কর্মচারীদেরকে বেতন দিত। এটা নিয়ে অসন্তোষের তৈরি হয় এবং তার ব্যাপারে তদন্ত হয় এবং তার এই দুর্নীতি তদন্তের ব্যাপারটা আমরা জানতে পারি 13ই জুন 1995 সালে, তখন বিএনপি সরকার ক্ষমতাতে, এবং দুটো সদস্য বিশিষ্ট ব্যক্তিকে এই তদন্ত কমিটি দেওয়া হয়। পরবর্তী সময়ে ডালিম এই তদন্ত কমিটির সামনে না এসে পালিয়ে যায়, সিন্স দেন সে পলাতক। তার মানে যেই লোকটি দেশ পরিবর্তন করে দিবে, দেশ এই করবে, কোরআন শরীফ হাত ছুঁয়ে বলছে, বারবার আল্লাহর নাম নিচ্ছে, ইনশাল্লাহ বিসমিল্লাহ বলছে, এই ইনশাল্লাহ বিসমিল্লাহ বলে সরকারি মাল চুরি করছে, একটা গাড়ির লোভ সামলাতে পারছে না, মদের লোভ সামলাতে পারছে না, ডলারের এক্সচেঞ্জ রেটের লোভ সামলাতে পারছে না, আর সেই লোক বড় বড় কথা বলছে, আর এই প্রজন্ম সেগুলো গিলছে। লজ্জা কার হওয়া উচিত? আমার না যারা এইভাবে ভাবছে, না যারা এখন এই ডালিমকে হিরো মনে করছে তাদের? এই প্রশ্ন আমি তাদের কাছে ছেড়ে দিলাম। একজন খুনিকে যারা মহিমান্বিত করে, গৌরবান্বিত করে এবং প্রশ্ন করতে জানে না, এই রাষ্ট্র তাদেরকে কই নিয়ে যাবে বা তাদের চিন্তাই তো এই রাষ্ট্রকে শেপ করবে। এই রাষ্ট্র তাদেরকে কই নিয়ে যাবে, সেদিন তারা মাথা চাপড়াবে আর বলবে আমরা কতই না ভুলের মধ্যে ছিলাম।